anti-inflammatory effect or immunosuppressive effect that is conferred by glucocorticoids. হ্যাঁ, ইমিউনোসাপ্রেসিভ এফেক্ট অর ইমিউনোমডুলেটরি এফেক্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট যে কিভাবে ক্যারিড আউট হয়। যদি বই থাকে খুলে নিতে পারিস, দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। তা প্রথমে যেটা করে গ্লুকোকর্টিকয়েডস ডিফারেন্ট সেল টাইপস এর উপর রিঅ্যাক্ট করে, মানে অ্যাকশন করে। যে যদি দেখা যায় যে এর আগের দিন বললাম লিম্ফোসাইট অ্যাপোপ্টোসিসে ইট হ্যাজ এ good role on lymphocyte apoptosis and lymphoid tissue mass is reduced by the action of the glucocorticoids. So this is the mainstay for the use of glucocorticoid in different hematological malignancy. Hematological malignancy te ei karone use kora hoy to reduce the lymphoid tissue mass and to induce the lymphocyte apoptosis. অ্যাপার্ট ফ্রম দিস ম্যালিগন্যান্সিতে আরো অন্যান্য কারণেও ইউজ করা হয়, সেটা ইউজের সময় আসছে। ইট হ্যাজ হোয়াট আর দ্য ডিফারেন্ট ব্লাড কম্পোনেন্ট, রোল অফ গ্লুকোকর্টিকয়েড অন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি ব্লাড। যদি বেশি হয় টু সাম এক্সটেন্ট কি হবে, পলিসাইথেমিয়া হতে পারে। যদি রিডিউস থাকে তাহলে টু সাম এক্সটেন্ট অ্যানিমিয়া। তাহলে এটা কিসের উপর অ্যাকশন দেখা গেল? ইট ইজ অন আরবিসি, রেড ব্লাড সেলের উপর দেখা গেল। ঠিক আছে, যারা ডাব্লিউবিসির উপরে এক্সেপ্ট পলিমরফোনিউক্লিয়ার লিপোসাইটস অর নিউট্রোফিল ছাড়া বাকিগুলোকে সবকটাই কমাবে। তো অ্যাকশন কমাবে কি করে? টু রিডিউস বাই রিডিস্ট্রিবিউশন অফ দিস সেলস। কি কি রয়েছে? লিম্ফোসাইটস রয়েছে, মনোসাইট রয়েছে, ইউসিনোফিলস অ্যান্ড বেসোফিলস। অ্যান্ড পলিমরফোনিউক্লিয়ার লিপোসাইটসটা ইনিশিয়ালি বাড়বে, বিকজ অফ দ্যাট ইজ অলসো ডিউ টু রিডিস্ট্রিবিউশন, increase release from the bone marrow, polymorphonuclear leukocytes টা bone marrow থেকে রিলিজটা বাড়বে। reduce clearance টা কম হবে। আরেকটা হয় reduce marginalization, যেটা হয় ইনফ্লামেশনের সময় তোরা প্যাথোলজিতে অলরেডি পড়েছিস যে প্রথমে মার্জিনালাইজেশন হয়, তারপরে আস্তে আস্তে মাইগ্রেশন হয়। তা reduce the polymorphonuclear leukocyte, যেটা ভেসেল ওয়ালে ডিফারেন্ট এন্ডোথেলিয়াল সেলের গায়ে যেভাবে লেগে থাকে বা মার্জিনালাইজেশন হয়, তারপরে অ্যাডহিয়ারেন্স হয়, সেগুলোকে রিডিউস করে ইনক্রিজ দ্য পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট কাউন্ট। ঠিক আছে, এবার হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট। হাউ দিস এফেক্ট ক্যারিড অন? তো এটা ডিফারেন্ট সেল টাইপসে দেখা যায়। যদি কেডিডিপ্যাডি থাকে সেখানে থেকে এটা খুব ভালো ছক করে দেওয়া রয়েছে। ঠিক আছে, যে প্রথমে কি যায়, ম্যাক্রোফাজ and monocytes, macrophages and monocytes. Macrophage mainly কিসের উপর অ্যাকশন দেখা যায়? It reduces the arachidonic acid metabolites. Arachidonic acid metabolites কি কি থাকে? তার থেকে আলটিমেটলি প্রোডিউস, arachidonic acid থেকে আলটিমেটলি প্রোডিউস হয় কি? প্রোস্টাগ্ল্যান্ডিন and leukotrienes, PGs and leukotrienes. These are produced, এগুলোকে রিডিউস করে দেবে। গ্লুকোকর্টিকয়েড এটা কিভাবে হয়? গ্লুকোকর্টিকয়েড ইনক্রিজ ইন লাইপোকর্টিন লেভেল, লাইপোকর্টিন। অ্যান্ড এই লাইপোকর্টিনটাকে কি করে? লাইপোকর্টিন রিডিউস দ্য ফসফোলাইপেজ A2 enzyme expression, phospholipase A2 that is required for the production of arachidonic acid metabolite. Phospholipase A2 এটা কমিয়ে দেবে। অ্যান্ড যেটা পড়েছিস তোরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টের জন্য সাইক্লক্সিজিনেস 2 এনজাইম, সেটাকেও কমিয়ে দেবে। তাহলে এইভাবে একটা হচ্ছে। আর কি? সাম অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন। এই যে কমপ্লিমেন্ট সিস্টেমে আছে, মাইক্রোবায়োলজিতে পড়েছিস, কমপ্লিমেন্ট সিস্টেমে 3 নাম্বার যে ব্যাপারটা রয়েছে কমপ্লিমেন্ট ফ্যাক্টর 3, সেটাকে রিডিউস করে দেয়। লাইক অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্টের মধ্যে অনেক কিছু আসবে, তার মধ্যে এটা একটা। আর কি থাকবে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট ছাড়াও? আর থাকবে reduce the production and release of the productionটা কম হবে, and release of cytokines, different cytokines from different cell. যদি দেখা যায় যে এটা ম্যাক্রোফাজ এর মনোসাইট থেকে দেখা যাবে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 6। যদি দেখা যায় এন্ডোথেলিয়াল সেল থেকে তাহলে দেখবি ইন্টারলিউকিন 1। আর যদি দেখা যায় লিম্ফোসাইট থেকে তাহলেও সেখানেও দেখবি ইন্টারলিউকিন 1, 2, 3, 6, TNF আলফা মানে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, GM-CSF মানে
গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর অ্যান্ড ইন্টারফেরন গামা, এগুলো থাকবে। এগুলো কি করবে? রিডিউস দ্য প্রোডাকশন অ্যান্ড রিলিজ ফ্রম ডিফারেন্ট সেল। আর কি করবে? এটা ছাড়াও আর হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের স্পেসিফিক যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে রিডিউস দ্য এক্সপ্রেশন অফ দি লিউকোসাইট অ্যাডহেশন মলিকিউল, সেগুলো কি বলে? LAM। তার আগে এন্ডোথেলিয়াল লিউকোসাইট অ্যাডহেশন মলিকিউল 1, ELAM যদি শর্টে বলা হয়, ELAM অ্যান্ড ICAM, ঠিক আছে, সেল অ্যাডহেশন মলিকিউল, এইগুলো এক্সপ্রেশনটা কমিয়ে দেবে। সো দ্য লিউকোসাইট ক্যান নট বি adhere to the endothelial cells at the site of inflammation, যেখানে ইনফ্লামেশনটা হচ্ছে সেইখানে এই লিউকোসাইট মার্জিনালাইজেশন অ্যান্ড অ্যাডহিয়ারেন্স যে ভেসেলস ওয়ালস এর গায়ে হবে সেটা দ্যাট ইজ উইল বি প্রিভেন্টেড বা দ্যাট ইজ প্রিভেন্টেড by the action of the glucocorticoid by reducing the expression of the ELAM endothelial leukocyte adhesion molecule and ICAM1 মানে সেল অ্যাডহেশন মলিকিউল CAM, এগুলোর এক্সপ্রেশন কমিয়ে দেবে। এছাড়া কি বেসোফিলস এর উপর কি অ্যাকশন করে? বেসোফিলস কি করে? IgE mediated release of LTC4, leukotriene C4, LTC4, that is a specific factor. Leukotriene C4 আর একটা কি রিলিজ হবে? হিস্টামিন, that is also a ইনফ্ল্যামেটরি মেডিয়েটর, অ্যালার্জিক মেডিয়েটর, অ্যালার্জিক রেসপন্সের জন্য রেসপন্সিবল হয় হিস্টামিন, সেটার এক্সপ্রেশনটা কমিয়ে দেবে। আর একটা কি করে? রিডিউসেস দ্য গ্রোথ ফ্যাক্টর ইনডিউসড DNA synthesis and fibroblast proliferation. Growth factor, different growth factor induced glucocorticoid inhibit the growth factor induced DNA synthesis and fibroblast proliferation and reduces the chances of fibrosis. Fibrosisটাকে কমাবে। These actions are mediated by glucocorticoid fibroblast by inhibiting the growth factor induced DNA synthesis, and that is carried out by via glucocorticoid action, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে লিম্ফোসাইটস থেকে কি হবে? ইনহিবিট দ্য রিলিজ and production and release of the different inflammatory mediator or cytokines, pro inflammatory cytokines বলতে পারি স্যার, যারা হচ্ছে ইন্টারলিউকিন 1, 2, 3, 6, TNF alpha, GNCSF and ইন্টারফেরন গামা। তাহলে এইগুলো গেলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। তাহলে এর আগের দিনে অ্যাকশন গুলো মোটামুটি এটাই বাকি ছিল, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনটা হলো, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে যে এটা নর্মালি এই যে বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেট করে, এটা তো এন্ডোজেনাস কর্টিসল, ঠিক আছে, এন্ডোজেনাস কর্টিসন যা হলো। যারা বাইরে থেকেও তো অ্যাডমিনিস্ট্রেট করা হয় থেরাপিউটিক্যালি ডিফারেন্ট থেরাপিউটিক কন্ডিশনে, তার ফার্মাকোকাইনেটিক প্রপার্টি গুলো কি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন। এবার যদি দেখিস ডিফারেন্ট ডিউরেশন অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে এগুলোকে কতগুলো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং এ ডিভাইড করা হয়েছে। তাই শর্ট অ্যাক্টিং এর মধ্যে আসবে এন্ডোজেনাস যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে, এন্ডোজেনাস কর্টিসল অ্যান্ড যেটা হচ্ছে কর্টিসলের লেস অ্যাক্টিভ প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য কর্টিসোন, যেটা কিটো ডেরিভেটিভ কর্টিসোন, দ্যাট ইজ produced by the action of the specific enzyme। এর আগে দিন লিখেছিলাম, যদি কোনো একটা ছক থাকে দেখিস 11 বিটা HSD2 মানে হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজ 11 বিটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজ টাইপ 2 স্পেসিফিক আইসোএনজাইম 2 দিয়ে এটা ইট ইজ কনভার্টেড ফ্রম কর্টিসল টু less active congener or less active derivative, that is the cortisone, ঠিক আছে। And 11 beta HSD1 is responsible for producing cortisol from cortisone. Cortisone হচ্ছে less active metabolite, আর এই কর্টিসন নিয়ে এরপরে অ্যাকশন গুলো বুঝতে সুবিধা হয় কিছুটা হলেও, ঠিক আছে। এবার এটা কিসে প্লাজমাতে যদি দেখা যায় যে প্লাজমাতে দে আর বাউন্ড টু প্রোটিন, প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে। তাহলে কার সাথে বাউন্ড অবস্থায় থাকে? কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন, যদি শর্টে বলা হয় CBG। ইট অলসো বাউন্ড উইথ অ্যালবুমিন। এবার দেখা যায় যে গ্লোবিউলিনের সাথে হচ্ছে হায়ার অ্যাফিনিটি বাট লেস টোটাল বাউন্ড ক্যাপাসিটি, বাট অ্যালবুমিন হ্যাজ লেসার অ্যাফিনিটি বাট হায়ার বাইন্ডিং ক্যাপাসিটি, বিকজ অফ অ্যালবুমিনটা বেশি থাকে সেই জন্য ইট ক্যান বাউন্ড টু
কর্টিসল গ্লোবিউলিনে ইয়ের সাথে বাইন্ড বেশি করতে পারবে কর্টিসলের সাথে, ঠিক আছে। হায়ার অ্যাফিনিটি গ্লোবিউলিনের সাথে হায়ার অ্যাফিনিটি, অ্যালবুমিনের সাথে লেসার অ্যাফিনিটি, ঠিক আছে। আর ইট ইজ মেটাবোলাইজড ইন দ্য লিভার। লিভারে কিভাবে মেটাবোলাইট হয়? প্রথমে অক্সিডেশন, রিডাকশন এন্ড ফলোড বাই লাস্টে কি হবে? কনজুগেশন। কনজুগেশন কিভাবে হবে? কোন কোন কনজুগেশন হয়? গ্লুকিউরোনাইড কনজুগেশন একটা, আর একটা হয় সালফেট কনজুগেশন, এন্ড দে আর এক্সক্রিটেড ভায়া রেনাল পাথওয়ে, ঠিক আছে। গ্লুকিউরোনাইড কনজুগেশন এন্ড সালফেট কনজুগেশন, এন্ড তার আগে কি কি হচ্ছে? তার আগে অক্সিডেশন এন্ড রিডাকশন, এইগুলো ডিফারেন্ট হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন পাথওয়ে বা ফার্মাকোকাইনেটিক প্রপার্টি। এবার ডিপেন্ডিং অন ওই যে বললাম ডিউরেশন অফ অ্যাকশন, ইট ইজ ডিভাইডেড ইনটু শর্ট অ্যাক্টিং দ্যাট অ্যাক্ট আপ টু ধরে নে 8 to 12 আওয়ার্স, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোনগুলো? ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে প্রেডনিসন, প্রেডনিসোলন এন্ড মিথাইল প্রেডনিসোলন। দিস আর দ্য ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্রুপ। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্রুপের অ্যাকশন হচ্ছে, ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 12 to 36 আওয়ার্স। শর্ট অ্যাক্টিং এর মধ্যে রয়েছে কর্টিজোল এন্ড কর্টিজোন, যেটা এন্ডোজেনাস প্রোডাক্ট। এদের অ্যাকশন কতক্ষণ পারসিস্ট করে? আপ টু 8 to 12 আওয়ার্স। ডিউরেশন অফ অ্যাকশন 8 to 12 আওয়ার্স, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গুলো কোনগুলো? প্রেডনিসন, প্রেডনিসোলন এন্ড মিথাইল প্রেডনিসোলন। These are intermediate acting. Intermediate acting গুলো কতক্ষণ পারসিস্ট? ডিউরেশন অফ অ্যাকশন কতক্ষণ? আপ টু 36 আওয়ার্স, 12 to 36 আওয়ার্স। এন্ড লং অ্যাক্টিং কোনগুলো? যেগুলো এটা জানতে গেলে একটুখানি রিসেপ্টরের দিকে একটুখানি নজরটা ঘোরাতে হবে। রিসেপ্টর, দেয়ার আর টু টাইপস অফ রিসেপ্টর, একটা গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর। মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর গুলো কোথায় থাকে রে? কিডনি, কোলন, স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, আর কোথায় থাকে? ভেসেলস, কার্ডিওমায়োসাইটস, এন্ডোথেলিয়াল সেল, ভেসেলস মানে ভাস্কুলার স্মুথ মাসল সেল, আর সার্টেন ইনফ্ল্যামেটরি সেল এন্ড সার্টেন নিউরনস, সার্টেন সেটস অফ নিউরনস, এখানে যেগুলো থাকে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর গুলো থাকে। আর গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর তো আরো সব জায়গাতেই মোটামুটি অল্প বিস্তর বিভিন্ন জায়গায় থাকে। এবার যদি দেখা যায় যে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি কার বেশি, তাহলে দেখা যাবে যে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর হ্যাজ অ্যাফিনিটি ফর কর্টিজোল, যেটা এন্ডোজেনাস স্টেরয়েডস বলতে পারিস, বা এন্ডোজেনাস গ্লুকোকর্টিকয়েড, দ্যাট ইজ দ্য কর্টিজোলের সাথে কিন্তু গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের হেভি অ্যাফিনিটি আছে। আর দুই একটা যেগুলো কি বলবো, যেগুলো প্রিকারসর মলিকুল লাইক corticosterone and deoxycorticosterone, and deoxycorticosterone। corticosterone হচ্ছে কিসের? corticosterone and deoxycorticosterone are the precursor molecule of the aldosterone. They have higher affinity, for glucocorticoid receptor, but it does not have গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর does not have any affinity for aldosterone. অ্যালডোস্টেরনের সাথে কিন্তু গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের কোনো অ্যাফিনিটি নেই, নো অ্যাফিনিটি। এন্ড অলসো কর্টিজোনেরও কিন্তু গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে খুব একটা নো অ্যাফিনিটি। কর্টিজোন যেটা হচ্ছে কিটো ডেরিভেটিভ অফ দি কর্টিজোল, তাহলে কর্টিজোন এন্ড অ্যালডোস্টেরনের কিন্তু গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের কোনো অ্যাফিনিটি নেই। And glucocorticoid receptor উপর antagonistic activity কার আছে? progesterone has an antagonistic activity on the glucocorticoid receptor, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে mineralocorticoid receptor has the higher affinity for cortisol than aldosterone, or endogenous mineralocorticoid যেটা ছিল আমাদের, তার থেকেও বেশি অ্যাফিনিটি দেখা যায় যে কর্টিজোলের ক্ষেত্রে, ঠিক আছে। কর্টিজোল, অ্যালডোস্টেরন এগুলোর ক্ষেত্রে কিন্তু, অ্যান্ড ডিঅক্সিকর্টিকোস্টেরন, ঠিক আছে, যেটা অ্যালডোস্টেরনের প্রিকারসর প্রোডাক্ট ডিঅক্সিকর্টিকোস্টেরন। এবার এটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরে যদি মানে কোশ্চেন যদি মাথায় আসে কখনো পড়তে গেলে, তাহলে এই মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরের অ্যাকশন বা mineralocorticoid has higher affinity for the glucocorticoid,
তাহলে তো তাহলে তো মিনারেলোকর্টিকয়েডের দরকারটা কি ছিল? পড়তে গেলে এটা মাথায় আসতে পারে আর কি, ঠিক আছে, যে গ্লুকোকর্টিকয়েড মানে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর কর্টিজোল দেন এন্ডোজেনাস মিনারেলোকর্টিকয়েড লাইক অ্যালডোস্টেরন। ঠিক আছে, তাহলে এটা কেন দরকার এটা দেখবি একটু। ইট ইজ এনজাইমটাই একটা রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য 11 বিটা HSD। তাহলে কেন স্পেসিফিক অ্যাকশন মিনারেলোকর্টিকয়েডের স্পেসিফিক অ্যাকশন কিডনি, কোলন, স্যালাইভারি গ্ল্যান্ড, এইটুকু কটা জায়গায় দেখা যায়, বাকিগুলোতে কেন দেখা যায় না? মানে সেখানে তো গ্লুকোকর্টিকয়েড দিয়েই কাজ চলে যেত, তাহলে তো অ্যালডোস্টেরন ওখানে গিয়ে দরকারই ছিল না, তবুও কেন দরকার হয়, ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। যদি দেখিস যে এর আগের দিন যেটা এনজাইমেটিক পাথওয়েটা দেখিয়েছিলাম, সেখানে একটা জায়গায় দেখবি আছে কর্টিজোল থেকে কর্টিজোন কনভার্সন ইজ mediated by the ওই যে বললাম 11 বিটা HSD 2, আর কর্টিজোন টু কর্টিজোল অ্যাক্টিভেশন mediated by the 11 বিটা HSD 1 বা রিভার্সাল রিঅ্যাকশন যেটা আছে। তাহলে এই স্পেসিফিক জায়গাগুলো যেখানে না মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর ইজ পার্টিকুলারলি এক্সপ্রেসড, লাইক কোথায় কিডনি, কোলন, স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, vascular smooth muscle cell, endothelial cell, cardiomyocytes, and certain sets of neurons and inflammatory cell, সেখানে কি দেখা যায়, সেখানে 11 beta HSD 2 is expressed so that cortisol is converted to cortisone, and specific action by the endogenous mineralocorticoid like aldosterone can act on the mineralocorticoid receptor and the action যা অ্যাকশন করা সেটা করবে। ঠিক আছে, it is due to differential expression of enzyme 11 beta HSD 1 and 11 beta HSD 2. this is the enzyme। ঠিক আছে, এখন বললে হয়তো একটু এদিক ওদিক ভুলেই যাবে। ঠিক আছে, যদি পড়ার সময় কখনো মনে হয় তখন দেখবি, বুঝতে পারবি ব্যাপারটা। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট, প্রথমে অ্যাডভার্স এফেক্ট বলে দিই, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডভার্স এফেক্ট বলার পর যদি অ্যাকশন যে কি কি অ্যাকশন করা যায় গ্লুকোকর্টিকয়েড থেরাপিউটিক্যালি হোয়ার ইট ক্যান বি ইউজড, তাহলে ব্যাপারটা মনে থাকবে। কারণ এই যে অ্যাডভার্স এফেক্ট ইজ রিলেটেড টু মোর ক্লোজলি রিলেটেড টু ইটস অ্যাকশন। তাহলে এই যে গ্লুকোকর্টিকয়েডস মানে কর্টিকোস্টেরয়েডস, এখান থেকে যে সমস্ত স্টেরয়েডস গুলো বেরোচ্ছে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, ডিফারেন্ট অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন যেগুলো বেরোচ্ছে, সেগুলো এক্সেসিভ হলে কি হতে পারে, বা যেগুলো যদি বলতে পারিস বা গ্লুকোকর্টিকয়েড এক্সেস হলে কি হতে পারে। এবার প্রথমে কি প্রবলেম হতে পারে, যে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। গ্লুকোকর্টিকয়েড যদি এক্সেস দেওয়া হয়, মেটাবলিক ডিরেঞ্জমেন্ট কি কি হতে পারে? একটা হচ্ছে প্রথমে হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া কেন হবে? বিকজ ইট ইনক্রিজেস হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, অ্যান্ড সেই জন্য হাইপারগ্লাইসেমিয়ার চান্সেস বেশি। হেপাটিক গ্লাইকোজেনেসিসও বাড়ায়, বাট হেপাটিক গ্লুকোনিওজেনেসিস ইজ রেসপন্সিবল ফর হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু ওভার ট্রিটমেন্ট উইথ গ্লুকোকর্টিকয়েডস। হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। কারা বেশি প্রোন হবে? দোজ হু হ্যাভ প্রি-ডায়াবেটিক অর ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এটার অ্যাকশনটা আরো বেশি প্রমিনেন্ট হবে। ঠিক আছে, এবার এই গ্লুকোনিওজেনেসিস করতে গেলে কি কি লাগে? ল্যাকটেট লাগবে, অ্যালানিন লাগবে, অ্যান্ড গ্লিসারল লাগবে। তাহলে ল্যাকটেট, অ্যালানিন, এগুলো কোত্থেকে আসবে? প্রোটিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। তাহলে এগুলো কোথাও না কোথাও তাহলে প্রোটিন ক্যাটাবলিজম হবে। তো প্রোটিন ক্যাটাবলিজম হলে কি হবে? কোথাও থেকে তার মানে পেরিফেরাল মাসেল ওয়েস্টিং হবে। মাসেল ওয়েস্টিং ইজ রেসপন্সিবল। এই জন্য স্টেরয়েড ওভার ট্রিটমেন্টের ফলে হাত পা দেখা গেল হয়তো সরু হয়ে গেল, লিকলিকে হতে পারে, বিকজ অফ মাসেল ডিগ্রেডেশন। এছাড়া মায়োপ্যাথি তো আছে, সেগুলো পরে আসছে। ঠিক আছে, এবার ফ্যাটে কি হবে? ফ্যাটের রিডিস্ট্রিবিউশন, পুশিং ওয়াইড ফেসিস বা মুন ফেসিস হতে পারে, একদম চাঁদের মতো মুখ হতে পারে, গোল পুশিং ফেসিস। আর কি হতে পারে তার সাথে? বাফেলো হ্যাম, বিকজ অফ ফ্যাট ডিপোজিশন ইনটু সুপ্রাক্লাভিকুলার এরিয়া, ব্যাক অফ দ্য নেক, সুপ্রাক্লাভিকুলার এরিয়া, এগুলোকে বলে বাফেলো হাম্প বলা হয়। ঠিক আছে, মশাইয়ের মতো
ঘাড় কাঁধ নিয়ে গেছে, দ্যাট ইজ ডিউ টু এক্সেসিভ গ্লুকোকর্টিকয়েড অর কর্টিকোস্টেরয়েড অ্যাকশন। এবার গ্লুকোকর্টিকয়েডস, as the glucocorticoid has mineralocorticoid affinity because endogenous cortisol বল সেগুলো that has affinity for and different যেটা exogenous যে সমস্ত গ্লুকোকর্টিকয়েডস ইউজ করা হয় বা স্টেরয়েড সাবস্টিটিউট ইউজ করা হয় তাদের মধ্যে কিন্তু প্রেডনিসোলান, প্রেডনিসোন and methyl prednisolone, fludrocortisone বলছি না, fludrocortisone specifically has mineralocorticoid activity higher than is anti-inflammatory activity or immunosuppressive activity. তাহলে prednisone, prednisolone and methyl prednisolone has salt and water retention property also, মানে mineralocorticoid activity আছে, এটা বইয়ে একটা খুব ভালো ছক দেওয়া আছে দেখিস, ঠিক আছে, relative potency and its anti-inflammatory activity and its sodium water retention capacity. তাহলে prednisone, prednisolone and methyl prednisolone এগুলোর কিন্তু একটা mineralocorticoid activity রয়েছে, সেজন্য কি হবে salt and water retention হবে। salt and water retention হলে কি হতে পারে, salt and water retention হলো hypertension and mineralocorticoid sodium retain করছে, sodium retain করছে in exchange with potassium, তাহলে সেখানে কি হবে হাইপোক্যালিমিয়া, পটাশিয়ামের সাথে কিছুটা H+ ও বেরোয়, তার মানে অ্যালকালোসিস, হাইপারটেনশন, ইডিমা, এইগুলো সমস্ত কিছু হতে পারে। দিস আর দ্য প্রবলেম উইথ এক্সেসিভ গ্লুকোকর্টিকয়েড ইউজ, ঠিক আছে। তাহলে সল্ট ওয়াটার হ্যান্ডলিং এ প্রবলেম হতে পারে। ইমিউন রেসপন্স উইল বি সাপ্রেসড অ্যান্ড ইন দ্য ফেস অফ ইনফেকশন, সেখানে কি হতে পারে ইনফেকশন আন্ডারলাইন ডিস্ট্রাকশন করে যাবে, বাইরে থেকে অতটা ম্যানিফেস্টেশন হবে না বিকজ অফ ইমিউন সাপ্রেসিভ অ্যাকশন। রিঅ্যাক্টিভেশন অফ দি ল্যাটেন্ট টিউবারকুলোসিস, যদি কোনো টিউবারকুলোসিস পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে সিভিয়ার ইউজ করা হয়েছে, ল্যাটেন্ট টিউবারকুলোসিস আবার রিঅ্যাক্টিভেট করতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। এরপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এফেক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এফেক্ট কি হবে, গ্যাস্ট্রাইটিস, আলসার ফর্মেশন অ্যান্ড আলসার থাকলে আলসারের ব্লিডিং বাড়তে পারে। কেন বাড়তে পারে বলতো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এফেক্টে কেন এরকম হতে পারে, যে গ্যাস্ট্রাইট মানে বাইরে থেকে তুই যদি দেখিস তাহলে অ্যাসিডিটি সিমটমস গুলো বাড়তে পারে, বা আলসার ফর্মেশন যদি আগের থেকে একটা গ্যাস্ট্রাইটিস থেকে থাকে তাহলে কেন বাড়তে পারে, ওয়াই, হ্যাঁ ডিফারেন্ট, আরে বাবা প্রোস্টাগ্ল্যান্ডিন ইজ রেসপন্সিবল ফর প্রোটেকশন অফ দি গ্যাস্ট্রিক মিউকোসা, প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনই তো কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেখানে হবে একটা যে প্রোটেকটিভ ব্যারিয়ার ছিল সেটা লেস এফিশিয়েন্টলি প্রডিউসড হবে, সেইগুলো বেড়ে যাবে। আর কিছু কিছু সময় যদি আমাদের কিছু ইন্টারনাল জিআই প্রবলেম থাকে, ইন্টারনাল জিআই প্রবলেম যেগুলো দ্যাট ইজ রিলেটেড টু ইনফেকশন, সেটা ফ্লেয়ার আপ করতে পারে। ফ্লেয়ার আপ করবে মানে ফ্লেয়ার আপ মানে ম্যানিফেস্টেশন হবে না, কিন্তু আন্ডারমাইনিং করে সেটার সিভিয়ারিটি আরো বাড়িয়ে দিতে পারে, সেটা হতে পারে। এরপরে বলে এক্সেসিভ গ্লুকোকর্টিকয়েড ইউজ কি হতে পারে, যে বললাম মায়োপ্যাথি, প্রক্সিমাল মায়োপ্যাথি, প্রক্সিমাল মানে এই সমস্ত জায়গা মানে উঠতে বসতে অসুবিধা হবে, দেখেন দেখবি প্রক্সিমাল মায়োপ্যাথির টেস্ট বিভিন্ন রকম কিভাবে করা হয়, বা বলবে মাথায় চিরুনি আঁচড়াতে বলা হয়, সেটা পারে না, ঠিক আছে, বসতে পারবে না, উঠতে পারবে না, হ্যাঁ, বিকজ অফ প্রক্সিমাল মায়োপ্যাথি। এই যে যেগুলো লিম্বের ক্লোজ, এই যে প্রক্সিমাল টর্সোর কম প্রক্সিমাল যে সমস্ত মাসেল গুলো রয়েছে সেগুলোতে মায়োপ্যাথি হবে সিলেক্টিভলি, ঠিক আছে, সিলেক্টিভলি সেই সব জায়গায় বেশি হবে মায়োপ্যাথি, প্রক্সিমাল মায়োপ্যাথি হতে পারে। আর একটা হতে পারে যে মিনারেলোকর্টিকয়েড এক্সেস হলো হাইপোক্যালিমিয়া ইনডিউসড, যেটা বললাম মানে উইকনেস, সেটা হতে পারে। সিএনএসএ কি হবে, বিহেভিয়ারাল চেঞ্জেস হতে পারে। বিহেভিয়ারাল চেঞ্জেস কিরকম হতে পারে, কিছু কিছু সময় এক্সেসিভ ট্রিটমেন্ট হলে, ঠিকঠাক ট্রিটমেন্ট হলে কি হতে পারে, যে সেন্স অফ ওয়েলবিংটা ঠিকঠাক থাকতে পারে, কিন্তু এক্সেসিভ যদি হয়ে যায় সেখানে নিউরোসিস বা সাইকোসিস হতে পারে, অ্যাংজাইটি বা ডিপ্রেশন দুটোই হতে পারে। আর কি হতে পারে, যে ম্যানিয়া, ইনসোমনিয়া, রেস্টলেসনেস, ইনক্রিজ মোটর অ্যাক্টিভিটি, দিস মে বি প্রিভ্যালেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে। অকিউলার ডিজিজ,
অকিউলার ডিজিজ কি হতে পারে? অকিউলার বেসিক্যালি যেটা হয় যে বইয়ে দেখবি খুব শর্ট একটা কথা লেখা আছে, জুভেনাইল পোস্টেরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, এটাই আছে। তার মানে বাচ্চারা যদি অনেক দিন ধরে প্রলং স্টেরয়েড ইউজ করা হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে পোস্টেরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, ঠিক আছে। এবং এটা এমন নয় যে when the steroid is stopped it going to resolute, মানে এটা রিজলিউশন নাও হতে পারে, তাহলে ওখানে স্টপ থাকবে বাট ইট ক্যান প্রোগ্রেস টু ফার্দার ফরমেশন অফ দি ক্যাটারাক্ট, ঠিক আছে, সেটা অনেকটা বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কি হয় যে আফটার দ্য ডিসকন্টিনিউয়েশন অফ দি স্টেরয়েডস some effect may be revert back বা reversal of this effect, deleterious effect, কিন্তু জুভেনাইল পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট সেখানে রিভার্সালটা হয় না, যতটা হয়ে গেছে তার থেকে প্রোগ্রেসও করতে পারে, দিয়ে একটা চোখের ভিশনে প্রবলেম হতে পারে। জুভেনাইল পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, ঠিক আছে, এটা বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি দেখা যায়, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে দ্যাট ইজ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কেন হয়? বিকজ অফ ক্যালসিয়াম মোবিলাইজেশন বা অল্টার্ড ক্যালসিয়াম মেটাবলিজম। কি অল্টার্ড ক্যালসিয়াম মেটাবলিজম? এর আগের দিন কিছুটা বলেছিলাম। বিকজ অফ রিডিউস অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ডিউ টু রিডিউসড এক্সপ্রেশন অফ ক্যালসিয়াম চ্যানেল ইন দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়াম, সেখানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমবে। ভিটামিন ডি ইনডিউসড ক্যালসিয়াম অ্যাবজর্পশন যেটা হচ্ছিল সেটাও কমবে। কেন ভিটামিন ডি ইনডিউসড ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমবে? বিকজ ভিটামিন ডি ইজ অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ভিটামিন ডিটা কি 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি, তাই তো, দুটো হাইড্রক্সিলেশন লাগে ভিটামিন ডি এর, 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি। তা 25 হাইড্রক্সিলেশনটা কোথায় হয়? That is carried out in the liver, and 1 alpha hydroxylation that is further carried out in the kidney. A 1 alpha hydroxylation is inhibited by glucocorticoids, তার মানে active form of the vitamin D is not formed, and vitamin D mediated calcium absorption from the gut will be reduced via the action of the glucocorticoids, ঠিক আছে। এরপর কি আসবে? আর কি হয়? increase the osteoclastic activity and reduces the osteoblastic activity. Osteoclastic activity হলে bone resorption বাড়বে। bone resorption কিভাবে বলে? due to altered expression of the osteoprotectin and receptor for activating nuclear factor kappa beta ligand, ঠিক আছে, এটার altered expression of the osteoprotectin and receptor for activating nuclear factor kappa beta, এটা গেল। আর কি হতে পারে? sometimes প্যারাথাইরয়েড ইনডিউসড বোন রিজর্পশন বা বোন ক্যালসিয়াম মোবিলাইজেশন, গ্লুকোকর্টিকয়েড, তারপরে প্যারাথাইরয়েড মেডিয়েটেড ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম দ্য বোন উইল ফার্দার ইনক্রিজেস দ্য অস্টিওপোরোটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে। অস্টিওপোরোসিস গেল। এবার অস্টিওপোরোসিস ম্যাক্সিমাম কোথায় হয়? কোন কোন বোনগুলো সাসেপ্টেবল? দ্যাট ইজ আওয়ার ভার্টিব্রা অ্যান্ড রিবস, দ্যাট ইজ মোস্ট সাসেপ্টেবল ফর গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। আর কোন বোন পার্টিকুলারলি হয়? ট্র্যাবেকিউলার বোন অ্যান্ড কর্টিক্যাল রিম, দ্যাট ইজ অ্যাফেক্টেড মোস্ট। বোনসের মধ্যে ট্র্যাবেকিউলার বোন অ্যান্ড কর্টিক্যাল রিমস অফ দি কোন বোন? ভার্টিব্রা, আমাদের ভার্টিব্রা যেগুলো রয়েছে, অ্যান্ড ribs that is most affected by the glucocorticoids. কখন ম্যাক্সিমাম এফেক্ট হয়? ইনিশিয়াল 6 months. Initial 6 months is the high time for maximum bone loss বা ম্যাক্সিমাম বোন মিনারেল ডেনসিটি যেটা ডিক্রিজ হবে সেটা ইনিশিয়াল 6 months হবে। এরপরে যেটা হয় অস্টিওনেক্রোসিস। অস্টিওনেক্রোসিস কোন কোন জয়েন্টে হতে পারে? একটা হচ্ছে হিপ জয়েন্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট অফ দি ফিমার মানে নি জয়েন্ট, আর একটা হয় হিউমেরাস মানে শোল্ডার জয়েন্ট, এখানে অস্টিওনেক্রোসিস হয়, দ্যাট ইজ অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য বোন। সিমটমস কি? জয়েন্ট স্টিফনেস অ্যান্ড পেইন। গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড osteonecrosis that is most common in the hip joint, shoulder joint and distal part of the femur মানে সেটা কোন? knee joint. Joint stiffness and the pain.
বাচ্চাদের ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড মোস্ট কমন প্রবলেম কি? দ্যাট ইজ দ্য গ্রোথ, লিনিয়ার গ্রোথ, যেটা হলো গ্রোথ রিটার্ডেশন। গ্রোথ রিটার্ডেশন ইজ দ্য মোস্ট কমন প্রবলেম, ঠিক আছে, ডিউ টু গ্রোথ ফ্যাক্টর, ইনহিবিশন অফ দি গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড কোলাজেন সিনথেসিস। লিনিয়ার গ্রোথটাকে বাচ্চারা যদি এক্সপোজ, এবং দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য ভেরি লেস ডোজিং অফ গ্লুকোকর্টিকয়েড। খুব কম ডোজেও কিন্তু বাচ্চাদের এই লিনিয়ার গ্রোথটা সাপ্রেশন হতে পারে। যদি ইন্ট্রা ইউটেরাইন এক্সপোজার হয়, মানে ডিউরিং জেস্টেশনাল এক্সপোজার হয়, তাহলে অনেক সময় দেখা গেছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা বর্ন উইথ ক্লেফট প্যালেট, তার মানে এটা একটা টেরাটোজেনিক এফেক্ট রয়েছে, ক্লেফট প্যালেট অ্যান্ড কমপ্লেক্স নিউরোনাল ডেভেলপমেন্ট দ্যাট ইজ ম্যানিফেস্টেড ইন বিহেভিয়ারাল প্রবলেমস ইন ল্যাটার লাইফ। পরবর্তীকালে বিহেভিয়ারাল প্রবলেম দেখা যেতে পারে ডিউ টু অল্টার্ড নিউরোনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, হোয়েন গ্লুকোকর্টিকয়েড ইজ এক্সপোজড ইন ইউটেরো বলতে পারিস, আর গ্লুকোকর্টিকয়েড এক্সপোজার ডিউরিং প্রেগন্যান্সি, ঠিক আছে। এই গেল গ্লুকোকর্টিকয়েডের নেগেটিভ এফেক্ট বা বলতে পারিস অ্যাডভার্স এফেক্ট। তার মানে গ্লুকোকর্টিকয়েড বোঝা গেল দ্যাট ইজ ডাবল এজেড সোর্ড। এরপরে আসবে কেন ডাবল এজেড সোর্ড, যে ইফ জুডিশিয়াসলি ইট ইজ নট ইউজড, তাহলে ইট ক্যান লিড ভেরিয়াস প্রবলেমস দ্যাট ক্যান বি লাইফ থ্রেটেনিং। আরেকটা যেটা হচ্ছে, এটা গেল তো ক্রনিক ইউজেস অফ গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, অ্যাকিউট উইথড্রল অফ গ্লুকোকর্টিকয়েডে কি হতে পারে সেটা বলা হয়নি। অ্যাকিউট উইথড্রল, যে অনেকদিন ধরে ডোজ অ্যান্ড ডিউরেশন ফর প্রলং পিরিয়ড অথবা হাই ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড ফর সাম ডেজ, 15 ডেজ, 20 ডেজ বা 1 মান্থ দেওয়া হলো, তারপরে যদি অ্যাকিউট উইথড্রল করা হয় তাহলে কি অসুবিধা হয়? তাহলে দ্যাট উইল লিড টু HPA অ্যাক্সিস, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস সাপ্রেশন। আর এর আগের দিন বললাম যে adrenal corticosteroids বা adrenal steroids, glucocorticoids that are not stored because these hormones are hydrophobic and this cannot be stored. তার মানে যদি hypothalamus pituitary adrenal axis suppressed, তাহলে there is sometimes at some point of time there is a very less amount of cortisol present in our body। তাহলে সেখানে যদি অ্যাকিউট উইথড্রল করা হয় তাহলে কি হবে, যে ইফ দে আর এক্সপোজ টু সার্টেন স্ট্রেস, এর আগের দিন যেরকম বললাম স্ট্রেস গুলো কি কি ছিল, কতগুলো ফ্যাক্টর, কোল্ড, পেইন, ফিয়ার, হাইপোগ্লাইসেমিয়া, ইনফেকশন, ট্রমা, হেমোরেজ, তাহলে কিন্তু দ্যাট ইজ ফ্যাটাল ফর দ্যাট পার্টিকুলার পেশেন্ট। এটা একটা কারণ। সেই জন্য গ্লুকোকর্টিকয়েড শুড বি অলওয়েজ, যদি বন্ধ করতে হয় ট্যাপারিং অফ করা হয়, মানে আস্তে আস্তে বন্ধ করতে হয়। ডোজ প্রথমে হাফ করা হয়, তারপরে সামটাইমস অল্টারনেট ডোজ রেজিমেন্ট করা হয়, দ্যাট শুড বি ট্যাপার্ড গ্র্যাজুয়ালি, অল্প 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 করে বন্ধ করতে হয়, ঠিক আছে। যে প্রথমে দিনে 16 মিলিগ্রাম, ধর কোনো একটা ইয়ে চলছে 20 মিলিগ্রাম, অনেক দিন ধরে চললো, হয়তো 7 দিন ধরে চললো, তারপরে দেন ডোজ শুড বি রিডিউস টু ইটস হাফ, 4-5 দিন চললো, তারপরে তার হাফ, তারপরে অল্টারনেট ডে, দেন স্টপ, মিনিমাল ডোজ, অল্টারনেট ডে, স্টপ, ঠিক আছে। এইভাবে স্টেরয়েড শুড বি ট্যাপার্ড অফ গ্র্যাজুয়ালি বিকজ অ্যাকিউট উইথড্রল লিড টু অ্যাকিউট অ্যাড্রেনাল ক্রাইসিস, ঠিক আছে, and that may be fatal to some patients। আরেকটা কি হতে পারে, যে কারণের জন্য গ্লুকোকর্টিকয়েডস অ্যাডমিনিস্টার করা হয়েছিল, for the reason the glucocorticoid is administered in such dose or such regimen is followed, acute withdrawal lead to disease flare up। তাহলে যে ডিজিজটার জন্য দেওয়া হয়েছিল সেটা ফ্লেয়ার আপ করতে পারে। আরেকটা দেখা যায় যে খুব রেয়ার কেসে সিউডো টিউমার সেরিব্রি হতে পারে। সিউডো টিউমার সেরিব্রি এটা কি হবে, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন, মানে আমাদের ভেতরে যে সিএসএফ এর টেনশন ছিল, প্রেসারটা ছিল, সিএসএফ প্রেসার বেড়ে যাবে। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন উইথ প্যাপিলোইডিমা, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন উইথ প্যাপিলোইডিমা, এটা কোনো কোনো সময় দেখা যেতে পারে ডিউ টু অ্যাকিউট উইথড্রল অফ দি স্টেরয়েডস, ঠিক আছে। এটা গেল। এরপরে হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে হোয়াট আর দ্য therapeutic benefit we can achieve via the uses of glucocorticoids।
থেরাপিউটিক বেনিফিট কি কি হতে পারে, কোন কোন কন্ডিশনে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, প্রথম হচ্ছে কোন কন্ডিশনে সব থেকে ভালো ইউজ করা যাবে, যদি হয় অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মানে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, মানে যেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হতো, মেইনলি গ্লুকোকর্টিকয়েডই ধরে নেয়, বিকজ মিনারেলোকর্টিকয়েড is not solely controlled by the ACTH action, it is also controlled by the angiotensin 2 and extracellular potassium concentration দিয়ে মিডিয়েট হয়। ঠিক আছে, তাহলে it is not, and adrenal androgen, অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন গুলো প্রডিউসড হচ্ছিল, these are not essential for life, একদম মানে জীবনের জন্য এটা এসেনশিয়াল নয়, অন্যান্য অ্যাক্টিভিটির জন্য এসেনশিয়াল হতে পারে, বাট জীবনের জন্য এসেনশিয়াল নয়, এটা মাথায় রাখতে হবে। দ্যাট ইজ নট লাইফ থ্রেটিং, যে অ্যাকিউট অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যান্ড্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে গেল তার মানে পেশেন্ট মরে যাবে এমন নয়, বাট গ্লুকোকর্টিকয়েড হয়ে গেলে কিন্তু ফ্যাটাল। মিনারেলোকর্টিকয়েড is not solely controlled by the adrenocorticotropic hormone, it is also controlled by the angiotensin 2 and extracellular potassium concentration। ঠিক আছে, তার মানে গ্লুকোকর্টিকয়েড ইজ দ্য মেইন থিং। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড। এবার এরপরে আসছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অ্যান্ড হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কি, যখন অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন প্রোডাকশন ইজ ইন্টারফেয়ার্ড অর স্টপ। কি কি কারণে হতে পারে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডিস্ট্রাকশনের জন্য। অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেটা হয়তো সার্জিক্যালি রিমুভ করা হয়েছে। আর কি হতে পারে, ভেতরে যদি হেমারেজ হয়, একটা হেমারেজ গ্ল্যান্ডের ভেতরে যেরকম হেমারেজ, পিটুইটারির ভিতরে যেরকম হেমারেজ হতে পারে, এখানেও গ্ল্যান্ডের ভেতরে হেমারেজ হয়। নিওপ্লাস্টিক ইনফিল্ট্রেশন হতে পারে। ঠিক আছে, পার্টিকুলার যে স্টেরয়েডোজেনিক এনজাইমস যেগুলো ছিল সেগুলোর এক্সপ্রেশন কমে যেতে পারে ডিউ টু সাম জেনেটিক ডিফেক্টস। এইডস, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, তার জন্য হতে পারে। অ্যান্ড সামটাইম এক্স লিঙ্ক ডিসঅর্ডার লাইক অ্যাড্রেনোলিউকোডিস্ট্রফি। ঠিক আছে, সেইগুলোর জন্য কিন্তু এই অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। অ্যান্ড সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কি, সেকেন্ডারি when it is due to decreased release of ACTH that is related to pituitary or hypothalamic problem, সেটার জন্য যদি হয় অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয় বা কর্টিসল প্রোডাকশন ইজ রিডিউসড, তাহলে কিন্তু তখন এটা সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এটা প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, একটা হলো সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা মাথায়। এরপরে যেটা হয়, যেগুলো করতে হয় অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে গ্লুকোকর্টিকয়েডস ইজ থেরাপিউটিক। ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এখন এগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না, এগুলো আলাদা আলাদা সেগমেন্ট। অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি দিট ক্যান বি ইউজড যেখানে স্টেরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি, মানে তুই যদি এইভাবে ভাগ করতে পারিস, ভাগ করা যায় যে স্টেরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি কোথায় কোথায় দরকার হয়, দ্যাট ইজ ফর অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অ্যান্ড কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হোয়াট আর দ্য ম্যানিফেস্টেশন অফ, মানে কি কি সিমটমস আসবে, সাইন অ্যান্ড সিমটমস আছে অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, মানে কর্টিজল নেই, মিনারেলোকর্টিকয়েড এটা খুব কম আছে ধরে নে, তাহলে কি কি হতে পারে, সব থেকে কম যেটা হবে, প্রথম হয় জিআই সিমটম, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, দিস আর দ্য মোস্ট কমন জিআই সিমটম ডিউ টু অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এবার অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে দিস আর মোর সিভিয়ার, and in case of chronic adrenal insufficiency these are insidious in onset। ঠিক আছে, আর কি হতে পারে, এবার যদি দেখা যায় যে বায়োকেমিক্যাল প্যারামিটার বা ইলেকট্রোলাইট প্যারামিটার, তাহলে কি হবে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে কি হবে, হাইপারক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া। হাইপারক্যালিমিয়া কেন হবে, বিকজ potassium is not exchanged with sodium in the distal convoluted tubule or collecting duct, এখানে হচ্ছে না। ঠিক আছে, প্রিন্সিপাল সেলে যেটা হওয়ার কথা ছিল সেজন্য হাইপারক্যালিমিয়া হবে। হাইপোনাট্রিমিয়া, সোডিয়াম লস হয়ে যাচ্ছে, সোডিয়াম রিটেনশন হচ্ছে না due to mineralocorticoid action, sometimes of glucocorticoid is also is responsible for some mineralocorticoid action ধরে নেয় সেটা।
তার মানে হাইপোটেনশন, মানে ফ্লুইডও বেরিয়ে যাচ্ছে, কিছু আমাদের ফ্লুইডও বেরিয়ে যাচ্ছে, তার জন্য হাইপোটেনশন, ডিহাইড্রেশন। আর ল্যাক অফ কর্টিসল ইজ রেসপন্সিবল ফর কি হতে পারে, একটা হচ্ছে হাইপোক্যালিমিয়ার জন্য কিছুটা মায়োপ্যাথি বলতে পারিস বা মাসেল উইকনেস, ফ্যাটিক হতে পারে। আরেকটা ডিক্রিজড কর্টিসলের জন্য, এন্ডোজেনাস গ্লুকোকর্টিকয়েডের জন্য যে আমাদের সেন্স অফ ওয়েলবিং, ম্যালেজ, লেথার্জি এগুলো বেড়ে যেতে পারে। তাহলে দিস আর দ্য সিমটম অফ দি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এবার ক্রনিকে কিছুটা ইনসিডিয়াস অনসেট হতে পারে, বাট অ্যাকিউটে কিন্তু এরকম সিভিয়ার হতে পারে। তো সেইখানে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ইউজ করা হয়। এবার হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া কি, যে সার্টেন এনজাইম due to defect in the certain enzyme, due to reduced expression of the certain enzyme, and most commonly যেটা হয় that is the CYP21A2 এর জন্য যে increase in the ACTH secretion because lack of formation of the cortisol and mineralocorticoid. CYP21A2 যদি সেই ফ্লো চার্টে দেখিস তাহলে CYP21A2 responsible for converting progesterone and 17-hydroxyprogesterone টু ডিঅক্সিকর্টিকোস্টেরন, অ্যান্ড এদিকে ছিল 11 ডিঅক্সিকর্টিসল, মানে কর্টিসলের প্রিকারসার মলিকিউল বা প্রিকারসার মেটাবোলাইট অ্যান্ড অ্যালডোস্টেরনের প্রিকারসার মেটাবোলাইট, এই কনভার্সন গুলো হতে দিচ্ছিল না, দেয় না। তাহলে সো দেয়ার ইজ লেস ফিডব্যাক ইনহিবিশন ফ্রম দ্য কর্টিসল, বা কর্টিসল তো প্রডিউসড হচ্ছে না, সো সেখান থেকে এসিটিএইচ কন্টিনিউয়াসলি হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পিটুইটারি থেকে এসিটিএইচ বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সো দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য গ্ল্যান্ড সাইজ, অ্যাড্রেনাল গ্ল্যান্ড সাইজ, হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লেসিয়া, সেটাকে বলা হয় কনজেনাইটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। অ্যান্ড দেয়ার ইজ অ্যান্ড্রোজেন এক্সেস। এবার অ্যান্ড্রোজেন এক্সেস যদি ইন কেস অফ ফিমেল পেশেন্ট বেশি হয় তাহলে তার ম্যানিফেস্টেশন একরকম হবে। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে কি হবে, অ্যামেনোরিয়া, ইনফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ফেসিয়াল হেয়ার, মানে হার্সুস্টিজম, অ্যাকনে, এগুলো হতে পারে। অ্যান্ড ইন কেস অফ মেল পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, সেটা প্রিকশিয়াস পিউবার্টি হতে পারে, সেকেন্ডারি ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টার, সেগুলো আর্লি হতে পারে। আর একটা যেটা হয়, যেটা বোথ সেক্সের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ইনক্রিজড লিনিয়ার গ্রোথ ইন দ্য চাইল্ডহুড, ছোটবেলায় খুব তাড়াতাড়ি বাড়বে, তারপরে ডিউ টু আর্লি ক্লোজার অফ দি এপিফাইসিস, তারপরে গ্রোথটা তারপরে কিন্তু স্টান্টেড হয়ে যাবে। একটা সার্টেন এজ পর্যন্ত গ্রোথ খুব ভালো হবে, হেভি গ্রোথ হবে, মানে নর্মালের থেকে বেশি গ্রোথ হবে, তারপরে ডিউ টু আর্লি ক্লোজার অফ দি এপিফাইসিস কেন হচ্ছে, ডিউ টু এক্সেস প্রোডাকশন অফ দি অ্যান্ড্রোজেন। বিকজ যদি ফ্লো চার্ট দেখিস, ওই যে বললাম ফ্লো চার্টটা এই জন্যই দরকার, মুখস্থ করতে হবে না, অন্তত যদি খুলে বসিস বুঝতে পারবি এনজাইমের অ্যাক্টিভিটি গুলো কোথায়, এনজাইমের অ্যাক্টিভিটি গুলো কোন জায়গাটা রয়েছে। তাহলে যে এই যে প্রিকারশন মলিকিউল গুলো সেগুলো পুরোটা ডাইভার্টেড হয়ে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশনটা বাড়িয়ে দেবে। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশন বেশি হলে তার এফেক্ট গুলো আসবে। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আর্লি ডেভেলপমেন্ট অফ দি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, অ্যান্ড ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন এক্সেস হলে যেগুলো হবে হার্সুস্টিজম, অ্যাকনে, অ্যামেনোরিয়া, ইনফার্টিলিটি। আর ছেলেদের ক্ষেত্রে প্রিকশিয়াস পিউবার্টি বলতে পারিস, হতে পারে। ঠিক আছে, তাহলে এই সব কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়াতে আমরা কিন্তু বাইরে থেকে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড সামটাইম মিনারেলোকর্টিকয়েড সাপ্লিমেন্ট ফ্লাড্রোকর্টিসন দেওয়া হয়। তাহলে এটা গেল। আর এবার অন্য কি হতে পারে, আর কোথায় ইউজ করতে, এন্ডোক্রিন ফাংশন হিসেবে, যে বললাম ভিটামিন ডি ইনটক্সিকেশন। ভিটামিন ডি ইনটক্সিকেশন কেন, ভিটামিন ডি ইজ অ্যাক্টিভেটেড via the 1-alpha hydroxylase enzyme at the kidney. So ভিটামিন ডি যদি এক্সেস বাইরে থেকে দেওয়া হয়, সেগুলো তো ডাইরেক্টলি অ্যাক্টিভেটেড দেওয়া হয় না, সেগুলো যাতে ভেতরে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, প্রথমে হেপাটিক হাইড্রক্সিলেশন, দেন রেনাল হাইড্রক্সিলেশন। তার রেনাল হাইড্রক্সিলেশন ইজ প্রিভেন্টেড, তার মানে ভিটামিন ডি মেডিয়েটেড এক্সেসিভ ক্যালসিয়াম ইনটেক এটাকেও কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ইউজ করা যায়। আর কিছু ইউজ করা হয় ডায়াগনস্টিক্স পারপাসে। একটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট দিয়ে দেখা হয় কি, যে কুশিং সিনড্রোম আছে কিনা।
ঠিক আছে, and high dose dexamethasone suppression test to differentiate সেটা পিটুইটারি থেকে ACTH বেশি বের হচ্ছে না there is some other source of or বলতে পারিস ectopic ACTH, other source of ACTH, মানে একটা হাই ডোজ ডেক্সামেথাজোন সাপ্রেশন টেস্ট, একটা লো ডোজ ডেক্সামেথাজোন সাপ্রেশন টেস্ট। ডেক্সামেথাজোন সাপ্রেশন টেস্টের ভেতরে যাওয়ার দরকার নেই, বাট ইউজ করা হয় মানে পারপাসফুলি ডায়াগনস্টিক। এবার হচ্ছে নন glucocorticoid use that is not related to replacement therapy, এগুলোর জন্য নয়। তো প্রথম কোথায় ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য রিউমাটোলজিক ডিসঅর্ডার। রিউমাটোলজিক ডিসঅর্ডারের মধ্যে কি কি আসবে, রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিসে কি হয় যে সিভিয়ার ডিসেবলিং পেইন, তার সাথে জয়েন্ট মোবিলিটি আস্তে আস্তে রিডিউসড হয়ে যাচ্ছে বিকজ অফ জয়েন্ট ডিস্ট্রাকশন ডিউ টু ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। as it has some anti-inflammatory activity or immunomodulatory or immunosuppressive activities, তখন সেই সব ক্ষেত্রে ইউজ করা হয়। কোথায় কোথায় আর অন্যান্য কোথায় কোথায় ইউজ করা হয়, SLE সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, SLE, আর কি পলিআর্টারাইটিস নোডোসা, শর্টে বলা হয় PAN, PAN, গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, চার্জ স্ট্রস সিনড্রোম and giant cell arteritis। giant cell arteritis একটা ভালো নাম আছে, দেখবি পরবর্তীকালে পাবি, টাকায়াসু ডিজিজ, giant cell arteritis, ঠিক আছে। these are the different autoimmune condition where immunosuppression is required and এসব জায়গায় ইউজ করা হয় গ্লুকোকর্টিকয়েডস, থেরাপিউটিক্যালি ইউজ করা হয়। নেক্সট রেনাল কন্ডিশন, সার্টেন রেনাল কন্ডিশন, সেখানে অটোইমিউন কিছু ডিজিজ রয়েছে, লাইক nephrotic syndrome due to minimal change disease, nephrotic syndrome due to minimal change disease, SLE induced nephritis, ঠিক আছে, and membranous glomerulonephritis। সেখানে কিছু কিছু সময় ট্রায়াল করে দেখা হয় যে গ্লুকোকর্টিকয়েড কাজ করবে কিনা, ঠিক আছে, ট্রায়াল দিয়ে দেখা হয়। membranous, তাহলে SLE induced nephritis, নেফ্রোটিক সিনড্রোম কেন হলো, মিনিমাল চেঞ্জ ডিজিজের জন্য, দ্যাট ইজ অটোইমিউন কন্ডিশন। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড SLE, SLE itself is an autoimmune disease and SLE induced নেফ্রাইটিস সেখানে হতে পারে, ঠিক আছে। এবার নেক্সট কন্ডিশন কোথায়, নেক্সট হচ্ছে পালমোনারি অ্যালার্জিক কন্ডিশন, এরপরে পালমোনারিতে আসছে। অ্যালার্জিক কন্ডিশন, ডিফারেন্ট অ্যালার্জিক কন্ডিশন, অ্যালার্জিক কন্ডিশনে কেন ইউজ হয়, বিকজ ইট সাপ্রেস, অ্যালার্জিতে কি মেন রেসপন্সিবল মেডিয়েটর কি অ্যালার্জিতে, হিস্টামিন রিলিজ ফ্রম দ্য বেসোফিলস, সেখানে IG মেডিয়েটেড রিলিজ অফ হিস্টামিন অ্যান্ড LTC4, দ্যাট ইজ অলসো অ্যান ইনফ্ল্যামেটরি মেডিয়েটর। তাহলে সেখানে ডিফারেন্ট অ্যালার্জি কন্ডিশনে, বাট ইট ক্যান নট অ্যাক্ট ভেরি প্রম্পটলি, খুব তাড়াতাড়ি অ্যাকশন করতে পারে না, সেই জন্য ইনিশিয়ালি অ্যালার্জিক সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইল্যাকটিক শকে কোন ড্রাগ ইউজ করা হয়, অ্যাড্রেনালিন, তারপরে এর সাথে সাথে এটা দেওয়া হয়, ঠিক আছে। সেখানে কোন কোন যেরকম কন্ডিশন, হে ফিভার, ঠিক আছে, আর্টিকারিয়া, সেখানে ইউজ করা যেতে পারে। আর কি হতে, সেরাম সিকনেস, ডিফারেন্ট ড্রাগ ইনডিউসড অ্যালার্জিক কন্ডিশন, মানে ড্রাগ রিয়াকশনের জন্য হতে পারে। এই ছোটখাটো ইনসেক্ট বাইটস, যেখানে ধর স্করপিয়ন বাইট বা এনি টাইপ অফ বি স্টিং, এগুলো তো হতে পারে। অ্যাঞ্জিওইডিমা, ঠিক আছে, এইগুলো এই সমস্ত কন্ডিশনে ইউজ করা যেতে পারে। আবার হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস ইজ এ কন্ডিশন হোয়ার কোথাও কোথাও ইন্ট্রানাসাল স্টেরয়েড ইউজ করা হয়, যেমন ফ্লুটিকাজোন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে। তাহলে এইগুলো এই কন্ডিশনগুলোতে ইউজ করা যায় অ্যালার্জিক। এরপরে যে পালমোনারি কন্ডিশন অলরেডি তোরা পড়ে এসেছিস, সেখানে ইনহেলেশনাল কর্টিকোস্টেরয়েড অ্যান্ড সিভিয়ার ফর্মে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়, ঠিক আছে। তাহলে অ্যাজমা সিওপিডিতে ইট ক্যান বি ইউজড, ঠিক আছে, থেরাপিউটিক্যালি। আর কোথায় পালমোনারি কন্ডিশন, যখন হচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারির ব্যাপার আছে, মানে ডেলিভারির চান্সেস যখন 26 to 34 উইকসের মধ্যে হয়, তখন কিন্তু parenterally particular betamethasone is administered to
অ্যাক্সিলারেট দ্য লাং ম্যাচুরেশন। ঠিক আছে, 26 থেকে 34 উইকস এর মধ্যে যদি জেস্টেশনাল পিরিয়ডের মধ্যে যদি ডেলিভারি পসিবিলিটি তৈরি হয়, সামটাইম ডিফারেন্ট প্রিটার্ম বা প্রিম্যাচিওর ডেলিভারি যদি হয়, তখন কিন্তু এগুলো দেওয়া হয় টু ফেসিলিটেট লাং ম্যাচুরেশন। অ্যান্ড লাং ম্যাচুরেশন হলে কি হবে? টু প্রিভেন্ট neonatal death due to respiratory distress syndrome or বলতে হয় ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ, সেখানে হতে পারে, দেওয়া হয়। এরপরে কন্ডিশন হচ্ছে সার্টেন ইনফেকশনে ইট ক্যান বি ইউজড। যেমন অলরেডি যে ফেজের মধ্যে দিয়ে সবাই এসছিস, সেটা হচ্ছে SARS-CoV-2 or COVID-19 ইনফেকশন, টু রিডিউস দ্য ইনফ্ল্যামেশন বা টু রিডিউস দ্য লাং ফাইব্রোসিস, সেখানে ইউজ করা হয় জুডিশিয়াসলি। আর কোথায় ইউজ করা যায়? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি মেনিনজাইটিস ইন ইনফ্যান্টস অর চিলড্রেন মোর দ্যান 2 months অফ দ্য এজ, তাদের ক্ষেত্রে এর যে লং টার্ম সিকুয়েল, নিউরোলজিক্যাল সিকুয়েল, সেটাকে প্রিভেন্ট করার জন্য স্টেরয়েডস ক্যান বি ইউজড। অ্যান্ড সামটাইমস এইডস মানে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তার একটা অপরচুনিস্টিক ইনফেকশন হয়েছে, দ্যাট ইজ দ্য নিউমোসিস্টিস ক্যারিনি ইনফেকশন, আর আগে যেটাকে বলা হতো নিউমোসিস্টিস জাইরোভেসি, সেইখানে ইট ক্যান বি ইউজড। ঠিক আছে, সার্টেন অকিউলার ডিসঅর্ডার একটা ইন্টারভিট্রিয়াল ইনজেকশন তো কিছু দেওয়া হয়, কোথাও কোথাও দেওয়া হয়, আর কোথাও কোথাও কিভাবে দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এমনি নর্মাল কনজাংটিভাল স্যাকে অ্যাপ্লাই করা হয় টু এক্সটার্নাল অকিউলার ডিজিজ অর ডিজিজ ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার, সেটার জন্য সেইটাকে অ্যাড্রেস করে আই ড্রপ হিসাবে ইউজ করা হয় সার্টেন অকিউলার ডিজিজ। সার্টেন কি কন্ডিশন? স্কিন কন্ডিশনে হাইড্রোকর্টিসন ক্যান বি ইউজড। অ্যালার্জিক স্কিন কন্ডিশন হতে পারে বা সার্টেন লাইফ থ্রেটেনিং স্কিন কন্ডিশন হতে পারে। লাইফ থ্রেটেনিং মানে ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার লাইক ডার্মাটোলজিক্যাল সিভিয়ারিটিস, পেম্পিগাস ইজ এ লাইফ থ্রেটেনিং ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, সেখানে সিস্টেমিক্যালি স্টেরয়েড ক্যান বি ইউজড। ঠিক আছে, হাইড্রোকর্টিসন দ্যাট ক্যান বি ইউজড। সার্টেন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কন্ডিশন that is related to immune mediated condition like ulcerative colitis, Crohn's disease বা inflammatory bowel disease, যেটাকে বলা হয় inflammatory bowel disease, ulcerative colitis and Crohn's disease, সেখানে glucocorticoids can be used therapeutically। ঠিক আছে, certain autoimmune hepatitis induced by autoimmunity along with other drug to induce the remission ইউজ করা হয়। অন্যান্য ড্রাগের মধ্যে কি থাকতে পারে? সাইক্লোফসফামাইড, 6-mercaptopurine, these are the other drugs, other immunomodulator drugs that are used for the treatment of the autoimmune hepatitis লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে, সেখানে আফটার দ্য এবার লোয়েস্ট পসিবল ডোজে নামিয়ে আনা হয়, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যালিগন্যান্সিতে কি কি কারণে ইউজ করা যেতে পারে? এর আগে বললাম হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিতে গ্লুকোকর্টিকয়েডস ইউজ করা হয় টু ইনডিউস দ্য লিম্ফোসাইট অ্যাপোপ্টোসিস অ্যান্ড রিডিউসেস দ্য লিম্ফয়েড টিস্যু মাস। ঠিক আছে, এইটার জন্য ইউজ করা হয়। এছাড়া অন্যান্য ম্যালিগন্যান্সিতেও তো ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? যে রিজন কি, যে অন্যান্য কেমোথেরাপি দেওয়া হয় বা রেডিওথেরাপি দেওয়া হয়, সেটা ইনডিউস কি হয়? একটা ক্যাকেক্সিয়া, রিডিউস দ্য ওয়েট লস। সাইড এফেক্টের জন্য খাওয়ার ইচ্ছা চলে যায়, তাহলে ইনক্রিজেস অ্যাপেটাইট, রিডিউসেস ফ্যাটিগ। অ্যান্ড আরেকটা হয় কেমোথেরাপি ইনডিউস, যখন তোদের পড়ানো হয়েছিল যে ড্রাগস ফর দ্য ট্রিটমেন্ট অফ দি নজিয়া ভমিটিং, সেখানে দেখবি স্টেরয়েডসও ছিল। কেমোথেরাপি ইনডিউসড নজিয়া ভমিটিং কমাতেও কিন্তু ইউজ করা হয়। কেমোথেরাপি ইনডিউসড নজিয়া ভমিটিং এও কিন্তু গ্লুকোকর্টিকয়েড হ্যাজ এ রোল। ঠিক আছে, তাহলে সেটার জন্য ইউজ করা হয়। পার্টিকুলার কিছু কন্ডিশন, যেমন হাইপার সেন্সিটিভিটি ডিউ টু ট্যাক্সেন, যে সমস্ত ট্যাক্সেন পরে আসবে, ট্যাক্সেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা সেটা ইউজ করা হয়। সেটা কমানোর জন্য গ্লুকোকর্টিকয়েডস ক্যান বি ইউজড to reduce the taxane-induced hypersensitivity reaction and reduces the taxane-induced salt water retention, সেটার জন্য গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয়। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েডস ক্যান বি ইউজড। আর কোন কন্ডিশনে ইউজ করা হয়? সার্টেন এই ম্যালিগন্যান্সের মধ্যে কিছু রেডিওথেরাপি, যে বোন মেটাস্টাসিস যদি হয়, তাহলে রেডিওথেরাপির পরে প্রচন্ড পেইন হয়,
moderate control of the pain. In certain condition glucocorticoid can be used. সেটা কেমোথেরাপি ইনডিউসড হতে পারে, রেডিওথেরাপি ইনডিউসড হতে পারে, পেইন ম্যানেজমেন্টে ইউজ হয়। আর যেটা ইউজ হয় সেরিব্রাল ইডিমা, সেরিব্রাল ইডিমা কমানোর জন্য। সেরিব্রাল ইডিমা ডিউ টু একটা হতে পারে নিওপ্লাজম, আরেকটা হতে পারে প্যারাসাইট ইনফেস্টেশন, সেটার জন্য কিন্তু সেরিব্রাল ইডিমা হয়, সেটা কমানোর জন্য কিন্তু গ্লুকোকর্টিকয়েডস ক্যান বি ইউজড। ইন লাইফ থ্রেটেনিং অ্যান্ড ডিসেবলিং কন্ডিশন লাইক সার্কয়েডোসিস, সার্কয়েডোসিসেও কিন্তু অ্যাকিউট পালমোনারি সিমটমস কমানোর জন্য, যেখানে ফাইব্রোসিস আলটিমেটলি হতে পারে, সেখানে গ্লুকোকর্টিকয়েডস ক্যান বি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট বা অ্যাকিউট স্যালভেশন অ্যাকিউট থেরাপিতে ইউজ করা হয় টু রিডিউস দ্য সিমটমস সিভিয়ারিটি বলতে পারি। তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া, লাইট থ্রম্বোসাইটোপেনিয়া, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া টু রিডিউস দ্য ব্লিডিং টেন্ডেন্সি, ঠিক আছে, সেখানে ইউজ করা হয়। অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, অটোইমিউন হিমোলাইটিক রিডিউসেস দ্য হিমোলাইসিস, দ্য অ্যানিমিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেখানে ইউজ করা যেতে পারে। আরেকটা মোস্ট কমনলি কোথায় হয়, যে ট্রান্সপ্লান্ট আফটার ট্রান্সপ্লান্ট, ঠিক আছে, মানে তোর বলতে পারিস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা এনি টাইপ অফ ট্রান্সপ্লান্ট, অর্গান ট্রান্সপ্লান্ট, সলিড অর্গান ট্রান্সপ্লান্ট বা অ্যান্ড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজে কিন্তু দিস ইজ দ্য গ্লুকোকর্টিকয়েড ইজ দ্য মেন স্টে অফ দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে, অর্গান ট্রান্সপ্লান্ট। আর এটা হচ্ছে মানে যেটা হচ্ছে কিছু কিছু সময় বলা হয় ডাউটফুল, কিছু কিছু সময়, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরিতে হাই ডোজ অফ দি মিথাইল প্রেডনিসোলন ইউজ করা হয়, হাই ডোজ অফ দি মিথাইল প্রেডনিসোলন। ইনিশিয়ালি একদম শুরুতে 30 মিলিগ্রাম পার কেজি দিয়ে শুরু করা হয়, অ্যান্ড প্রথমেই দেওয়া হয়, তারপরে 5.4 মিলিগ্রাম পার কেজি পার আওয়ার ভেবে 23 আওয়ার দেওয়া হয় টু রিডিউস দ্য নিউরোলজিক্যাল সিকুয়েল অফ দি স্পাইনাল ইনজুরি, ঠিক আছে, এটা রিডিউস করা স্পাইনাল কর্ড ইনজুরিতে ইট ক্যান বি ইউজড, ঠিক আছে। তাহলে দিস আর দ্য ভ্যারিয়াস ইউজেস অফ দি গ্লুকোকর্টিকয়েডস দিস। এবার কিছু কিছু ড্রাগ আছে, সেগুলো একটু নামগুলো অন্তত জেনে দিস, দ্যাট আর কল্ড গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলতে পারিস, বা যেগুলো এই এদের অ্যাকশনগুলোকে, কর্টিকোস্টেরয়েড অ্যাকশনগুলোকে ইনহিবিট করবে, ঠিক আছে। সেগুলোর মধ্যে একটা পাবি তোরা এনজাইম ইনহিবিটরের মধ্যে নাম পাবি কিটোকোনাজল, that is a CYP11A enzyme and other also enzyme inhibitor। CYP11A এটা ইনহিবিট করা হয়, ডিফারেন্ট কন্ডিশনে ইউজ করা হয়, যেখানে গ্লুকোকর্টিকয়েড এক্সেস হয়ে যাচ্ছে সেখানে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এর অন্যান্য সাইড এফেক্টসও রয়েছে। মিটাইরাপন বলে একটা ড্রাগ হয়েছে, দ্যাট ইজ এ ইনহিবিটর অফ CYP11B1 এনজাইম, ঠিক আছে, কোথাও কোথাও ডায়াগনস্টিক্যালি ইউজ করা হয়, FDA অ্যাপ্রুভ ফর চেকিং দ্য হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস ইন্টিগ্রেশন, HPA অ্যাক্সিসের ইন্টিগ্রেশন ঠিকঠাক আছে কিনা বা অন্য কোনো ডেফিসিট আছে কিনা সেইটার জন্য ইউজ করা হয় মিটাইরাপন। আর যেটা পাবি অ্যাবিরাটেরন অ্যাসিটেট বলে একটা ড্রাগ পাবি, দ্যাট ইজ এ ইনহিবিটর অফ দি CYP17A1 বা অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন প্রোডাকশনকে মেনলি ইনহিবিট করা হয়, দ্যাট ইজ ইউজড ফর দ্য মেনলি ইউজ করা হয় প্রোস্টেট ক্যান্সারে ইউজ করা হয়, আর যেখানে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া অ্যান্ড ইন্ডোজেনাস কুসিং সিনড্রোমে ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা পাবি অ্যাড্রেনোলাইটিক এজেন্ট, দ্যাট ইজ দ্য মিটোটেন অ্যাড্রেনোলাইটিক এজেন্ট। আর গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেগুলো জাস্ট নামগুলো অন্তত একটুখানি জেনে রাখিস, আরো নিউয়ার কিছু ড্রাগ আছে সেগুলো বললাম না। অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে পাবে মিফেপ্রিস্টোন, দ্যাট ইজ এ প্রোজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, বাট ইট হ্যাজ অলসো গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি অলসো, ঠিক আছে। এইগুলো একটু দেখে রাখিস, ঠিক আছে। এবার এটা থেকে রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, এনি কোশ্চেন রিলেটেড টু কর্টিকোস্টেরয়েডস করতে পারিস।